চেইন অফ কমান্ড মেনে চলতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো বাহিনীর মধ্যে শৃঙ্খলার অভাব দেখা দিলে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। গাজীপুর বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। নাগরিক কোলাহল ছাপিয়ে ছায়া সবুজে ঘেরা গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় প্রশিক্ষণ একাডেমিতে পৌঁছলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান বাহিনীর মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্যারেড গ্রাউন্ডে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বাহিনীর বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সালাম গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন এবং আনসার সদস্যদের শারীরিক কসরত ও বুত্থান মহড়া উপভোগ করেন। মাঠ পর্যায়ে বিভিন্ন মুহূর্তে বাহিনীর সদস্যদের কর্মকাণ্ডের কিছুটা তুলে ধরা হয় বুত্থান মহড়ায়। পরে সদস্যদের সাথে করমর্দন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আনসার ভিটিপি সদস্যদের অবদানকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ গঠন, মানবিক, সামাজিক ও আইনশৃঙ্খলা কর্মকাণ্ডে অবদান রাখছে বাহিনী। বাহিনীটি কেবল নিরাপত্তা রক্ষা নয়, বরং একই সাথে সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা, এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। আনসার ও ভিটিপি বাহিনীতে স্বচ্ছতা আনতে এবং যুগোপযোগী করতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বাহিনীর প্রযুক্তি নির্ভরতার উপর গুরুত্ব আরোপ করেন। আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। পরে বাংলাদেশ আনসার ভিটিপি একাডেমি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিগত ফ্যাসিস্ট আমলে অস্বচ্ছ আর্থিক প্রতিবেদনের মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। দেশি ও বিদেশি বিনিয়োগে স্থবিরতার পেছনেও অস্বচ্ছ আর্থিক প্রতিবেদন দায়ী বলে মনে করেন তারা। খান আলামিনের রিপোর্ট। দেশের কর্পোরেট ও আর্থিক খাতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে এ সম্মেলন যৌথভাবে আয়োজন করে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসি, দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আইসিএবি এবং দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আইসিএমএবি। সম্মেলনের মূল প্রতিপাদ্য বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিবেদন, আসল গুরুত্ব কোথায়। সম্মেলনে অংশ নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিয়ন্ত্রিত আর্থিক প্রতিবেদনের মাধ্যমে দুর্বল প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হয়েছে, যাতে নিঃস্ব হয়েছে বিনিয়োগকারীরা। কোম্পানিগুলো ফলস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তারা স্টক মার্কেটে লিস্টেড হয়েছে। যারা ফলসলি ওখানে লিস্টেড হয়েছে তারা হাইলি ট্রেডেড কোম্পানিজ। এবং যখন এই ধরনের একটা চিত্র সামনে আসে তখন কিন্তু যারা ভালো শেয়ার অফার করতে পারে তারা কিন্তু এরকম একটা মার্কেটে আসার কোনো সুযোগ নাই। আর ভার্চুয়ালি যুক্ত হয়ে অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, বাংলাদেশের আর্থিক প্রতিবেদন বৈশ্বিক পরিসরে বিশ্বাসযোগ্য না হওয়ায় বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছে। আন্তর্জাতিক প্রতিবেদনে দেখা গেছে খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের আর্থিক প্রতিবেদন ব্যবস্থাকে বিশ্বাসযোগ্য হিসাবে ধরে নেওয়া হয়নি এবং বড় বড় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেই কারণেই আসেনি, কারণ তারা জানে যে আমাদের যে হিসাব ব্যবস্থাগুলো সেগুলো কতটা নির্ভরযোগ্য। দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান বাদেও দুটি অধিবেশনে উন্নত মানের আর্থিক প্রতিবেদন প্রণয়নের উপর গুরুত্ব দেওয়া হয়। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড ও 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় 5 জনকে খালাস দেওয়া হয়েছে।
দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত 18 জন আসামির মধ্যে 12 জন আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2024 সালের 23 সেপ্টেম্বর রাত 2টার দিকে চকরিয়ায় ডুলাহাজারায় যৌথ বাহিনীর একটি দল ডাকাতি দমনে অভিযানে সেনাবাহিনীর 39 ST ব্যাটালিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন 2 ডাকাতকে জাপটে ধরেন। এ সময় ঘাড়ে ও শরীরে ডাকাত দলের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। আসামিরা সবাই চকরিয়া উপজেলার ডুলাহাজরা এলাকার বাসিন্দা। পদ্মা ব্যারেজের পর তিস্তা ব্যারেজের কাজে হাত দেওয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। গাজীপুরের টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রনি রায়হানের ক্যামেরায় জাহিদ রহমানের রিপোর্ট। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের অন্যতম শীর্ষ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ বাংলাদেশ। দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে গাজীপুরের টঙ্গীতে প্রায় 54 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, যার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী মানুষ দ্বারা সৃষ্ট পরিবেশের নানা ক্ষতির কথা তুলে ধরে তা বন্ধের আহ্বান জানান। দুর্যোগ আমরা থামাতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা দুর্যোগ সম্পর্কে মানুষকে ওয়াকিফাল করতে পারি। আমরা যেটা করতে পারি, আমরা মানুষকে সচেতন করতে পারি। খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খননের সাথে কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। জনকল্যাণে নেওয়া বিএনপির রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পদ্মা ব্যারেজ এই জন্য আমরা তৈরি করব যে সীমান্তের ওপারে তারা ব্যারাজ তৈরি করার, বাঁধ তৈরি করার মাধ্যমে বিভিন্নভাবে পানি তারা নিচ্ছে। ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। যারা বিভিন্ন বড় বড় কথা বলছে তাদের দেশে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে। দেশ ও জনগণের স্বার্থে কাজ না করে বিগত সরকারগুলো গালগপ্পের সমালোচনা করেন সরকার প্রধান। নির্বাচনে দেওয়া বিএনপির প্রতিশ্রুতি শুধু কথার ফুলঝুরি নয়, কাজের মাধ্যমেও জনগণকে যা উপহার দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। সুধী সমাবেশে এমনটাই জানান তিনি। জাহিদ রহমান, NTV নিউজ, গাজীপুর। জামায়াতের স্বাধীনতা বিরোধী ভূমিকার অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না। তিনি বলেন, ধর্মের নামে মিথ্যাচার ও বিভ্রান্তি সৃষ্টি করে রাজনীতি করা যাবে না। দুপুরে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। আগামী 2 বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হবে বলে জানান LGRD মন্ত্রী। ফখরুল বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ উন্নয়নমূলক কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা সহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে সৈয়দপুর বিমানবন্দর পরিদর্শন করেন মন্ত্রী। এটি আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে নিতে হবে। এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে, খুব পরিষ্কার কথা। কেন? এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল। আমাদের যারা যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে হত্যা করছে। আমাদের মা আমাদের সংগ্রাম বিরাট করছে। কোনো মতেই তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারি না, এই দেশের মানুষ পারে না। সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনার বুকে সাহস থাকলে দেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করুক। সকালে সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে গেছে। দেশের মানুষও চায় উনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করুক। জুলাই হত্যাকাণ্ডের বিচার হোক। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স, তাই দুর্নীতি করে কেউ পার পাবে না বলে মন্তব্য করেন সমাজ কল্যাণ মন্ত্রী। কেউ একজন বলেছে যিনি বুক ফুলিয়ে আসবে। আমরা তো চাই যে সাহস থাকলে এসে ICTতে মুখোমুখি হন, আইনের মুখোমুখি হন, তাহলে বোঝা যাবে
যে বাপের বেটি কেমন। আমরা যে কোনো ধরনের দুর্নীতির ব্যাপারে বর্তমান সরকার একদম জিরো টলারেন্স, নিজেরা তো করবোই না, কাউকে করতেও দেব না। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 3য় তলায় আগুন লাগায় আতঙ্কিত হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছে আরও 5 জন। এদিকে হাসপাতালে পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে হাসপাতালটির 3য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা শুনে পরিদর্শনে যান তিনি। এ সময় হাসপাতালে রেবিড ভ্যাকসিন রোগীদের টাকা দিয়ে কেনার ঘটনা দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এ ঘটনার কারণ জানতে চান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম গাজীর কাছে। দ্রুত ভ্যাকসিন সরবরাহের জন্য নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ করার কারণেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। আগুন লাগার কারণ অনুসন্ধান করে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। নতুন আরেকটা কমিটি এখন গঠন হয়েছে। আগামী 24 ঘন্টার ভিতরে, মানে আগামীকাল সন্ধ্যার আগে তারা কি কারণে আগুনের কাজটা ঘটলো এটা রিপোর্ট দেওয়ার জন্য বলেছি এবং আমাকে একটা কপি পাঠাতে বলেছি। আমি ভিডিও করে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আগামীকাল আলাপ করে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ এটাকে আমরা পুনরায় প্রতিস্থাপিত করব। রাজধানীর পল্লবীতে শিশু রামিস আক্তারকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেফতার সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে নৃশংস ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মর্মান্তিক ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না তার পরিবার ও এলাকাবাসী। হাসপাতাল থেকে রামিসার মরদেহ পল্লবীর বাসায় নেওয়া হলে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। দোষীদের বিচার চেয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। আপনার কাছে একটাই অনুরোধ, ওনারা আমার কাছে ছাইরা দেন। জনগণের গণায় তো দিবস বাস ঝামেলা শেষ। বিচার চাই আমরা, ওকে ফাঁসি চাই। এই ঘটনায় অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করে সে। পরে 164 ধারায় জবানবন্দির জন্য আদালতে নেওয়া হয় তাকে। এই ভিকটিম রামিসা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে এই আসামি সোহেল রানা তার পার্শ্ববর্তী প্লটে বসবাস করে। তাকে তার বাসায় নিয়ে যায়। নিয়ে গিয়ে এই ভিকটিম রামিসা আক্তারকে ধর্ষণ করে। এই রামিসা আক্তার অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যুবরণ করে। আজকে বিজ্ঞ আদালতে সুপর্দ করলে এই সোহেল রানা এবং স্বপ্না আক্তার বিজ্ঞ মেট্রোপলিটন আদালত আমিনুল ইসলাম জুনাইদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অভিযুক্ত সোহেল রানা 2 মাস আগে স্ত্রীকে নিয়ে পল্লবীতে বসবাস শুরু করেন। আর রামিসার পরিবার একই বাসার পাশের ফ্ল্যাটে 17 বছর ধরে বসবাস করে। মঙ্গলবার স্কুলে যাওয়ার সময় নিখোঁজ হয় রামিসা। পরে সোহেলের ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর বাসার শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যায় সোহেল রানা। সে সময় ওই বাসা থেকে তার স্ত্রীকে আটক করা হয়। রামিসা আক্তার স্থানীয় একটি স্কুলে 2য় শ্রেণীতে পড়ত। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, সংবিধান নিয়ে টানাটানি বাদ দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে পারছে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, শুধু অপরাধীকে গ্রেফতার করে পরিস্থিতি সামাল দিলেই হবে না, বিচার নিশ্চিত করতে হবে যাতে প্রতিটি নির্যাতিত পরিবারের হৃদয়ে প্রশান্তি আসে। সমাবেশে জামায়াত নেতারা বলেন, হাম পরিস্থিতি মোকাবেলায় সরকার দায়িত্বশীল ভূমিকা রাখতে পারছে না। এত নিষ্ঠুরতা, এত বর্বরতা, এত নৃশংসতা দিনের বেলা কলিজার টুকরা মেয়ের গলায় ছুরি চালিয়ে মাথা আলাদা করতে পারে। এই নৃশংসতাই আমি জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়ে দিয়েছি।
এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। আমরা পরিষ্কার সরকার এবং দেশবাসীকে বলি, জামায়াত ইসলামী কোনো মবের রাজনীতি করে না। এরপরে আপনারা আপনাদের উস্কিয়ে দেয়া দেশকে অস্থিতিশীল করে বিরোধী আন্দোলনকে সাবোটাজ করার জন্য আপনারা মাজার ভেঙে হামলা করে আপনারা সেটা ইসলামপন্থীদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। রাজধানী মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে মিরপুরের ইসিবি কালশি সড়কের বাউনিয়াবাদ এলাকায় অভিযান চালাতে গিয়ে বস্তিবাসীদের হামলার মুখে পড়েন কর্তব্যরত পুলিশ সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নিজেদের সুরক্ষায় শেষ পর্যন্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটতে বাধ্য হন। সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ বস্তি উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। তবে উচ্ছেদ কার্যক্রম শুরু হতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন সেখানকার বাসিন্দারা। এক পর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর চড়াও হন এবং ইট পাটকেল ছুটতে শুরু করেন। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটেন। তবে স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায় 10 থেকে 15,000 মানুষের বসবাস। কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই প্রশাসন ঘরবাড়ি ভাঙার কাজ শুরু করায় ক্ষোভ ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। হামলা করেছেন এখানে। আমি একজন বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার। সকাল থেকে এদের উচ্ছেদ অভিযান আমি কভার করছিলাম। একসময় তারা এলাকাবাসী, প্রত্যেকটা এলাকাবাসীর দাবি হচ্ছে যে তারা কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদের ভাঙছে এবং মারধর করেছে। এই প্রশ্ন করার কারণে আমাকে কুকুরের মতো মাটিতে ফেলে থুয়ে মেরেছে, হাত পা মাথাতে মেরেছে, লাথি মেরেছে আমাকে। এই যে প্রতিবার যে সাংবাদিকের উপরে হামলা, এই হামলা কেন? তাসবির দা বাংলাদেশ টাইমস আছে, সে আমাকে সেভ করতে এসে তাকেও মেরেছে। তাকে আমি সেভ করতে গেছি, আমার মাথায় তার মারার দৃশ্যটা একটু দেখেন আপনারা। এবং আমি এই মারার দৃশ্য ধারণ করতে গিয়ে দেখেন আমার মোবাইলের উপর হামলা করে, মোবাইলটি